আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের 24-25 অর্থ বছরে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তিটা গত 5/2/2025 প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যদিও এটা অনেক আগে দেওয়ার কথা ছিল, দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে অনেক দেরিতে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। আর গত বছরের তুলনায় এবার উপবৃত্তি ফর্মে কিছু পরিবর্তন এনেছে। আর সেই ক্ষেত্রে তথ্যগুলো আপনারা যদি সঠিকভাবে ফিল আপ না করেন, আপনাদের উপবৃত্তি জন্য আপনারা নির্বাচিত নাও হতে পারেন। তো এই বিজ্ঞপ্তিতে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে সেটা এই বিজ্ঞপ্তিতে সময় জমা দেওয়ার ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে 11/2/2025 থেকে 2/3/2025 তারিখ পর্যন্ত। যদিও কর্তৃপক্ষ 11/2 তারিখ থেকে আপনার ফর্ম দেওয়ার কথা বলা হয়েছে, সংগ্রহ করে জমা দেওয়ার কথা বলা হয়েছে, লাস্ট ডেট 2/3/2025, কিন্তু আপনি আপনার কলেজের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি যখন ফর্মটা ফিল আপ করে কলেজে জমা দিবেন, কলেজ কর্তৃপক্ষ আপনার এই তথ্য ফর্ম দেখে এটা আবার অনলাইন সার্ভারে এন্ট্রি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি দেরিতে দেন বা নির্ধারিত সময়ের পর দেন, কলেজ কর্তৃপক্ষ আপনার ফর্ম নাও রাখতে পারে। কারণ হচ্ছে শেষের দিকে সবাই অনলাইনে এন্ট্রি করার ট্রাই করে, দেখা যায় সার্ভার সমস্যা, আপনার অনলাইনে এন্ট্রি করতে অনেক ঝামেলা হয়। এই জন্য কলেজ কর্তৃপক্ষ যেই সময়টা আপনাকে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারণ করে দিবে, ওই সময়ের মধ্যে আপনি জমা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখন সরাসরি সবাই চলে যাব হচ্ছে আমাদের উপবৃত্তি ফর্মে, যেখানে আপনাদের করণীয়, আপনারা কী কী তথ্য ফিল আপ করবেন এটা আমি সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আপনারা পরবর্তী নির্দেশনার জন্য অথবা যদি রেজাল্ট সংক্রান্ত বিষয় উপবৃত্তির তথ্য আপনারা পেতে চান অথবা এই ধরনের বিজ্ঞপ্তি যদি আপনারা আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো তাহলে আমি এখন নিচে সরাসরি চলে যাব উপবৃত্তির ফর্মে। তো এই বিজ্ঞপ্তিটা আপনারা আপনাদের কলেজ ওয়েবসাইট অথবা কলেজ অফিস অথবা femet.gov.bd এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে ফর্ম পূরণের জন্য প্রথমে আসি আমরা একটা ছবি, আপনাকে পাসপোর্ট সাইজের একটা ছবি আপনাকে এখানে পিন আপ করে দিতে হবে অথবা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এখানে ফর্মের উপরে। আর এখানে শিক্ষার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে লিখবেন। তারপর হচ্ছে যেটা আপনার জন্ম নিবন্ধন কার্ডে যেরকম আছে আপনি এখানে লিখবেন ওইভাবে। কারণ হচ্ছে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। আর অনলাইন জন্ম নিবন্ধনের যেই নামটা আপনার থাকবে, এই নামগুলো স্বয়ংক্রিয়ভাবে এখানে আসবে। সেটা কিভাবে আসবে, আপনি যখন উপবৃত্তির ফর্মে একটু নিচে দিয়ে গেলে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, এখানে আপনি এটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যদি জন্ম নিবন্ধন কার্ড না থাকে তাহলে আপনি উপবৃত্তির জন্য নির্বাচিত হবেন না, 100% কনফার্ম। কারণ হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার দিয়েই আপনার তথ্যগুলো উপবৃত্তির ওয়েবসাইটে এন্ট্রি দিতে হবে। তো আপনার জন্ম নিবন্ধন কার্ডটা অবশ্যই অনলাইন করা থাকতে হবে এবং কি 17 ডিজিটের হইতে হবে। আর এখানে আপনার জন্ম তারিখটা লিখে দিবেন। তো এখন কলেজ থেকে যখন আপনার উপবৃত্তির ফর্মটা অনলাইনে এন্ট্রি দিবে, প্রথমে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা এন্ট্রি দিয়ে আপনার জন্ম তারিখটা দিয়ে এন্ট্রি দিয়ে এখানে একটা সাবমিট বাটন থাকবে। সাবমিট বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি আপনার যে নাম জন্ম নিবন্ধন কার্ডে আছে সেই নামগুলো এখানে চলে আসবে। আর জন্ম নিবন্ধন কার্ড অবশ্যই আপনাকে ইংলিশ করা থাকতে হবে, বাংলা ইংলিশ দুইটাই থাকতে হবে জন্ম নিবন্ধনে, অনলাইন প্লাস ইংলিশ আপনাকে অবশ্যই রাখতে হবে। আর জন্ম নিবন্ধন ব্যতীত আপনি উপবৃত্তির জন্য আবেদনই করতে পারবেন না, তাও সেটা অনলাইন জন্ম নিবন্ধন হইতে হবে। আচ্ছা, এখানে দ্বিতীয় ঘরটা আছে পিতার এনআইডি আর হচ্ছে পিতার জন্ম তারিখ। তো পিতার এনআইডির ক্ষেত্রে আপনাকে পিতার স্মার্ট কার্ডের নাম্বার অথবা যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে পিতার যে পুরাতন এনআইডি কার্ড আছে সেটা 10 ডিজিট অথবা 17 ডিজিট। এখন দেখা গেছে যে কি যাদের স্মার্ট কার্ড তাদের হচ্ছে 10 ডিজিট আর যাদের পুরাতন এনআইডি তাদের 17 ডিজিট। তো 17 ডিজিটের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে অনেকের আপনার এনআইডিতে 13 ডিজিট থাকে আর হচ্ছে 4 ডিজিট সামনে দিয়ে আপনি জন্ম নিবন্ধন নাম্বার লিখে মানে জন্ম তারিখটা লিখে 17 ডিজিট তৈরি করতে হবে আপনাকে।
তো সেটা অবশ্যই আপনি দিবেন। এখানে স্মার্ট কার্ড হোক আর অ্যানালগ কার্ড হলে 17 ডিজিট, স্মার্ট কার্ড হলে 10 ডিজিট। অনেকের আবার অ্যানালগ কার্ড যেটা সেটাও 10 ডিজিট। তো আপনি আপনার পিতার এনআইডি কার্ড অনুযায়ী দিতে পারেন। তবে কারো যদি 13 ডিজিটের থাকে এনআইডি, তাহলে সেই ক্ষেত্রে 13 ডিজিটের ক্ষেত্রে আপনি পূর্বে পিতার 13 ডিজিট নাম্বার ভোটার আইডি নাম্বারের শুরুতে জন্মসালটা যোগ করে নিলে আপনার 13 ডিজিট হয়ে যাবে। আর এখানে আপনার জন্ম তারিখটা অবশ্যই দিতে হবে। এটা কী জন্য আপনারা দিতে হবে, কারণ হচ্ছে অনলাইনে যখন এন্ট্রি করতে যাবে তখন আপনার পিতার জন্ম তারিখ আর পিতার এনআইডি দিয়ে যখন সার্চ করবে আপনার তথ্যগুলো, পিতার তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার অনলাইনে আপডেট হয়ে যাবে। তো সেমভাবে মাতারটাও একই রকম হবে। তবে এখানে একটা কথা আছে, আপনার যদি পিতা অথবা মাতা না থাকে, একজন হয়তো পিতা মারা গেছে কিন্তু তার ভোটার আইডি আছে, তাহলে সেটা আপনি দিতে পারেন। অথবা পিতা মারা গেছে তার ভোটার আইডি নেই, অথবা পিতা দেশের বাইরে থাকে তার ভোটার আইডি নেই, সেই ক্ষেত্রে আপনি পিতার নামগুলো লিখে দিবেন, ভোটার আইডি এটা খালি রাখবেন। তবে যদি থাকে অবশ্যই আপনাকে দিতে হবে। আর মাতাও যদি আপনার মারা যায়, যদি পিতা থাকে তাহলে পিতার তথ্য অবশ্যই দিবেন। আর মাতা না থাকলে মাতার যদি ভোটার আইডি না থাকে তাহলে মাতার তথ্য না দিলে হবে, কিন্তু আপনাকে অবশ্যই নামগুলো লিখে দিতে হবে। মানে ম্যান্ডেটরি হচ্ছে আপনাকে যে কোনো একজনের এনআইডি কার্ড আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। আর তথ্যগুলো আপনি যদি দুইজনেরই আপনার এনআইডি কার্ড থাকে অবশ্যই দিবেন। ইন কেস যাদের পিতা অথবা মাতা নাই, মারা গেছে অথবা বিদেশে থাকে, তাদের এনআইডি কার্ড হয় নাই, সেক্ষেত্রে আপনি একজনেরটা ব্যবহার করবেন, অন্যথায় আপনি দুইজনেরটাই ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার পিতা অথবা মাতা যদি কেউই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আইনগত অভিভাবক, আপনার দাদা চাচা যারা আছেন তাদের তথ্যগুলোর নিচে একটা অভিভাবকের তথ্য আছে, আমি দেখাই দিব, ওখানে আপনারা ফিল আপ করে দেবেন। এগুলাতে শুধুমাত্র পিতা মাতা যদি দুইজনেই মৃত হয় তাহলে ওনাদের নামগুলো বাংলা এবং ইংরেজিতে লিখে দিবেন। আচ্ছা, আর এখানে যেটা বলছিলাম, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই 17 ডিজিটের হইতে হবে। আর হচ্ছে আপনার জন্ম তারিখ অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। আপনি জন্ম নিবন্ধন নাম্বার তো এখানে লিখবেন, সাথে প্লাস আপনার জন্ম নিবন্ধন কার্ডের একটা ফটোকপি সাথে দিয়ে দিবেন। আর এখানে পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপিও সাথে দিয়ে দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে কি আপনারা এখানে নাম্বার লিখতেছেন, এগুলো ভুল হচ্ছে, কলেজ কর্তৃপক্ষ তখন আপনার এই নাম্বারটা অনলাইনে খুঁজে পাচ্ছেন আপনি ভুল লেখার কারণে। আপনি যদি ফটোকপি সাথে দিয়ে দেন তাহলে তারা ফটোকপি থেকে দেখে এন্ট্রি দিতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষার্থীর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর যে শিক্ষার্থীর জন্মস্থান যেখানে ওটা দিতে হবে, ধর্ম দিতে হবে। আর এখানে হচ্ছে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানার মধ্যে আপনি বিভাগ দিবেন, ইউনিয়ন দিবেন, জেলা, তারপর হচ্ছে ওয়ার্ড নং, উপজেলা, পোস্ট কোড। এখন যাদের পৌরসভা না তারা এটা খালি রাখবেন, আর যাদের পৌরসভা তারা এটা লিখবেন। আর ঠিকানা এখানে আপনি বাড়ির নাম চাইলে দিতে পারেন, নাহলে এটা ম্যান্ডেটরি না, কিন্তু এখানে আপনি বিভাগ, তারপরে জেলা, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা এগুলো আপনাকে অবশ্যই দেওয়ার, পোস্ট কোডটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষার্থী তথ্য সংক্রান্ত। এখানে আপনার পূর্ববর্তী শিক্ষাগত তথ্য, এটা হচ্ছে আপনার এসএসসির তথ্য। আপনি যেহেতু ইন্টারে পড়েন বা একাদশ শ্রেণীতে পড়েন, সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এসএসসি। তো সেখানে আপনি বিভাগ হচ্ছে আপনার মানে আপনার যেই শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ। ধরুন আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি ফেনী জেলায় হয় তাহলে বিভাগ চট্টগ্রাম। এই টোটালি এই তথ্যটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য। মানে আপনি এসএসসি পরীক্ষায় যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে দিবেন। তো সেক্ষেত্রে আপনি বিভাগের ক্ষেত্রে আপনার যে বিভাগ হয় ওই বিভাগটা এখানে লিখবেন, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, তারপর ঢাকা হলে ঢাকা এটা লিখবেন, জেলা লিখবেন শিক্ষা প্রতিষ্ঠানের জেলা, উপজেলা লিখবেন, পৌরসভা হলে পৌরসভা, আর পৌরসভা না হলে আপনি ইউনিয়ন লিখে দিতে পারেন, তবে এটা বাধ্যতামূলক না। তারপর হচ্ছে বোর্ড, আপনি যে শিক্ষা এসএসসিতে যে বোর্ড থেকে পাস করছেন ওই বোর্ডের তথ্য এখানে দিবেন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন আপনার এসএসসির। তারপর হচ্ছে পূর্ববর্তী শ্রেণী, এখানে লিখবেন হচ্ছে আপনারা দশম, যারা এসএসসি মানে এসএসসিতে পড়ে একাদশ শ্রেণীতে তারা লিখবে দশম। আর পূর্ববর্তী পরীক্ষার নাম এখানে লিখবেন হচ্ছে এসএসসি, মানে এটা লিখবেন দশম শ্রেণী, আর এটা হচ্ছে এসএসসি। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে আপনার এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। এটা ছাড়া আপনার ফর্মটা অনলাইনে জমা দেওয়া মানে অনলাইনে সাবমিট করা যাবে না। আর আপনার ফর্মটা যখন কোনো তথ্যের অভাবে অনলাইনে সাবমিট করা যাবে না, তখন কলেজ কর্তৃপক্ষ আপনার এটা বাদ দিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রত্যেকটা কলাম ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে ফলাফল এসএসসি যে জিপিএটা দিবেন, তারপর হচ্ছে উত্তীর্ণ হওয়ার বছর, আপনি কত সালে
পাস করছেন, আপনি যদি 24 সালে পাস করেন 24, 23 হলে 23, আপনি যে সালে পাস করছেন ওই সালটা এখানে দিবেন। মানে এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে প্রত্যেকটা কলাম আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি ফিল আপ না করলে আপনার তথ্যটা অনলাইনে পূরণ করা সম্ভব হবে না, তখন আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর আমরা নিচে আসি, হচ্ছে বর্তমান শিক্ষাগত যোগ্যতা। এটা হচ্ছে আপনার একাদশ শ্রেণীতে আপনি কোন একাদশ শ্রেণীর আপনার যে তথ্যগুলো আছে ওগুলো। তো এখানে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ, মানে হচ্ছে আপনি এখন যে কলেজে পড়েন ওই কলেজটা কোন বিভাগে, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের নাম, তারপরে শ্রেণীতে লিখবেন হচ্ছে একাদশ শ্রেণী, তারপর এখানে বিভাগ কোন বিভাগে আপনি পড়েন ওইটা, আর শাখা আপনাদের যদি থাকে লিখবেন, না থাকলে লেখার দরকার নাই, কিন্তু এখানে ক্লাস রুলটা অবশ্যই আপনাকে লিখতে হবে, কারণ এই আমি যেখানে রেড মার্ক করেছি এই তথ্যগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এগুলো না করলে আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে, কারণ আপনার তথ্যের অভাবে আপনার ফর্মটা যখন অনলাইনে সাবমিট করা যাবে না, মানে একটা কলামও যদি আপনার অনলাইনে সাবমিট করা না যায়, সেই ক্ষেত্রে আপনার ফর্মটা কলেজ কর্তৃপক্ষ অনলাইনে সাবমিট না করতে পারলে বাদ দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আসি অভিভাবকের তথ্য। এখানে অভিভাবক যদি আপনার মা অথবা বাবা হয়, এখানে এই তথ্যটাতে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক, যদি আপনার অভিভাবক মাকে দেন তাহলে আপনি এখানে মাতা লিখবেন, অভিভাবকের সাথে সম্পর্ক, এবং অভিভাবকের জন্ম সনদ নাম্বার লিখবেন। তো তবে এখানে জন্ম সনদ থেকেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে অভিভাবকের এনআইডিটা, আপনাকে অবশ্যই অভিভাবকের এনআইডিটা দিবেন, আর এখান থেকে অভিভাবকের জন্ম নিবন্ধন জন্ম তারিখটা দিবেন। আপনি এখানে অভিভাবক হিসেবে যাকে দিবেন তার এনআইডি নাম্বারটা অবশ্যই দিতে হবে। আপনার মা হলে মা, বাবা হলে বাবা। আর আপনার যদি অভিভাবক না থাকে, মা বাবা কেউই না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে অন্যান্যতে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে তার এনআইডি নাম্বার, জন্ম তারিখ, নাম ইংরেজি বাংলা, তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার, এখানে পেশা, ইমেল যদি থাকে, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে অবশ্যই আপনাকে অভিভাবকের তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে, কারণ এই তথ্যের জন্য আপনার ফর্মটা এগুলো যদি আপনি খালি রাখেন এটা অনলাইনে সাবমিট করা সম্ভব হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার পিতামাতা যদি মৃত হয় তাহলে আপনি অবশ্যই অন্যান্য কাউকে দিতে পারবেন, সেটা হচ্ছে মা বাবা ব্যতীত ভাই বোন, চাচা চাচি, যিনি আপনার আইনগত অভিভাবক তার তথ্যগুলো এখানে দিবেন। তো এখানে একটা বিষয় আপনার লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি যখন অভিভাবকের তথ্য এখানে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করবেন, এখানে আপনি মা বাবা অথবা অন্যান্য, তার নামে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটা খুলতে হবে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আপনি এখানে নির্বাচন করার পূর্বে আপনাকে মাথায় রাখতে হবে, আপনি এখানে যাকে অভিভাবক হিসেবে নির্বাচন করবেন অবশ্যই তার এনআইডি দিয়ে আপনাকে একটা নগদ অ্যাকাউন্ট দিতে হবে, যেটার মাধ্যমে আপনি উপবৃত্তির জন্য আপনি টাকা পাবেন আর কি। আর সেই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে, আপনি যেই সিমে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই সিমে অবশ্যই এখানে যাকে অভিভাবক দিচ্ছেন তার নামে সিমটাও রেজিস্ট্রেশন করা থাকতে হবে, নগদ অ্যাকাউন্টটাও তার নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে বিশেষ লক্ষণীয় হচ্ছে আপনারা অবশ্যই এখানে অভিভাবক ভেবেচিন্তে আপনারা নির্বাচন করবেন, যাতে আপনাদের অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো জটিলতা না হয়। আপনি যদি অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো জটিলতা করেন তাহলে আপনার উপবৃত্তির ফর্মটা বাতিল বলে গণ্য হবে, কারণ হচ্ছে আপনার এটা অনলাইনে এন্ট্রি করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে আপনাদের মনে রাখতে হবে যে যাকে অভিভাবক দিয়েছেন তার নামে সিম রেজিস্ট্রেশন করা থাকতে হবে, প্লাস হচ্ছে তার নামেই নগদ অ্যাকাউন্টটা খুলে রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা একটু নিচের দিকে যাই। এখানে হচ্ছে অভিভাবকের স্থায়ী ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে এটা আপনি দিয়ে দিবেন এখানে। এখানে যদি আপনার ইউনিয়ন হয় তাহলে পৌরসভা দেওয়ার দরকার নয়, আর পৌরসভা হলে ইউনিয়ন দেওয়ার দরকার নয়। আর তারপরে আমরা নিচে আসি, এটা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই তথ্যের ভিত্তিতে আপনারা উপবৃত্তির জন্য বাছাই আপনাদেরকে এই তথ্যের ভিত্তিতে উপবৃত্তির জন্য বাছাই করবে আপনাদেরকে। আর এটা কলেজ থেকে করার কোনো সুযোগ নেই, এটা আপনাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যেই সফটওয়্যার আছে ওই সফটওয়্যারে আপনার তথ্যগুলো তারা বাছাই করবে। আপনার তথ্যের ভিত্তিতে আপনাকে একটা স্কোর দিবে, এখানে এটা নাম্বারিং করবে, ওই নাম্বারের ভিত্তিতে আপনি উপবৃত্তির জন্য নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক বাছাই করে আপনাদের সকল তথ্য অনলাইনে প্রেরণ করবে, প্রেরণ করার পরে আবার সফটওয়্যার ম্যানুয়ালিভাবে বাছাই করবে, বাছাই করে আপনি যদি উপবৃত্তির জন্য নির্বাচিত হন সেই ক্ষেত্রে আপনি উপবৃত্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসবে, আর অন্যথায় আপনার ফর্মটা
বাতিল হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি আবেদন করলেই যে উপবৃত্তি পাবেন বিষয়টা কিন্তু এমন না। আপনি আবেদন করার পরে আপনার আবেদনটা যথাযথ হইতে হবে, সকল তথ্য ফিল আপ থাকতে হবে, তারপর অনলাইনে এন্ট্রির পরও আপনি বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আপনার সাপোজ আপনার উপবৃত্তির আবেদন সকল তথ্য ঠিকই আছে, আপনি অনলাইনে আপনার সকল তথ্য ফিল আপ করা হয়েছে, কলেজ থেকে ফিল আপ করে আপনার সকল তথ্য দিয়েছে, তারপরেও আপনি আপনার আবেদনটা বাতিল হতে পারে। সেটার কারণ হচ্ছে এখানে শিক্ষার্থীর আর্থিক অবস্থার সংক্রান্ত তথ্য, এই তথ্যের ভিত্তিতে আপনাদেরকে নির্বাচন করবে সফটওয়্যার। এটা কোনো মানুষ করবে না, এটা অটো সফটওয়্যার করা আছে, সেখান থেকে আপনাদের তথ্যের ভিত্তিতে আপনারা উপবৃত্তিটা পাবেন। তো সেক্ষেত্রে তো আপনাদের শুধুমাত্র যে অনলাইনে আপনাদের আবেদনটা সাবমিট হলে উপবৃত্তি পাবেন বিষয়টা কিন্তু এমন না। তো এখন এখানে দেখেন আপনাদের করণীয় হচ্ছে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে, এটা অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে, ইয়েস নো যেভাবেই হোক দিতে হবে। কারণ হচ্ছে আপনি যখন একটা তথ্য আপনি দিবেন না, তখন এইটা ছাড়া আপনার ফর্মটা অনলাইনে সাবমিট করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ চাইলে আপনার আবেদনটা বাতিল করে দিতে পারে। তো সেই জন্য এখানে পড়ালেখার খরচ কে বহন করে এটা লিখবেন। তারপর হচ্ছে আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে হ্যাঁ, আর না হলে না দিবেন। এখানে টিক চিহ্ন দিতে পারেন অথবা এখানে লিখে দিতে পারেন, সমস্যা নাই। আর আবেদনকারী মুক্তিযোদ্ধা প্রজন্ম হলে, আপনার যদি মুক্তিযোদ্ধা থাকে, আপনার বাবা অথবা আপনার নানা দাদা কেউ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং মুক্তিযোদ্ধার নাম এবং সম্পর্ক এখানে লিখতে হবে। তারপর হচ্ছে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনি যাকে অভিভাবক নির্বাচন করছেন তার শিক্ষাগত যোগ্যতাটা কী, সে কি নিরক্ষর না স্নাতক পর্যায়ে নিম্নে নাকি স্নাতক পর্যায়ের উপরে। মানে এটা হচ্ছে নিরক্ষর বলতে কোনো পড়াশোনা করে নাই, আর স্নাতক পর্যায়ের নিচে বলতে হচ্ছে আপনার দেখা গেছে যে ক্লাস 5 থেকে বা ক্লাস 1 থেকে শুরু করে মোটামুটি এসএসসি পর্যন্ত, মানে হচ্ছে স্নাতক ডিগ্রি অথবা অনার্সের পূর্বে। আপনি ধরেন আপনি ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত দিতে পারবেন, আর যদি স্নাতক পাস করে ফেলে তাহলে সেক্ষেত্রে আপনার এটা দিতে পারবেন আপনারা। তারপর হচ্ছে অভিভাবকের স্বামী বা স্ত্রী শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়টা হচ্ছে আপনি যাকে অভিভাবক নির্বাচন করেছেন, সাপোজ আপনি আপনার বাবাকে অভিভাবক নির্বাচন করেছেন, তাহলে আপনার মা মানে আপনার বাবার স্ত্রী, হ্যাঁ, আর তার শিক্ষাগত যোগ্যতা মানে আপনার মার শিক্ষাগত যোগ্যতা। আর যদি আপনি মাকে নির্বাচন করেন অভিভাবক হিসেবে, তাহলে স্বামী বা স্ত্রী হচ্ছে আপনার বাবা, মানে মাকে নির্বাচন করলে বাবা, আর বাবাকে নির্বাচন করলে মা, এর শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান, এখানে আপনি যদি অন্য কোনো উৎস থেকে সরকারি বোর্ড বৃত্তি অথবা অন্য কোনো সংস্থা থেকে বৃত্তি পান তাহলে সেটা উল্লেখ করবেন। আর মিথ্যা তথ্য না দেওয়ারই চেষ্টা করবেন, আপনি যেটা সত্য এটাই দিবেন। কারণ হচ্ছে এই সফটওয়্যার কিন্তু অনেক কিছুর সাথে জড়িত, মানে অনেক এখানে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে সফটওয়্যার আছে এটা অনেক শক্তিশালী, এটা বিভিন্ন উৎসের সাথে জড়িত। আপনি যদি অন্য কোনো সংস্থা থেকে বৃত্তি পান তাহলে আপনার মা বাবার এনআইডি দিয়ে ট্র্যাকিং করার সুযোগ তাদের কাছে আছে। তো সেক্ষেত্রে আপনারা মিথ্যা তথ্য দেওয়ার দরকার নেই, আপনারা সত্য যেটা সেটাই দিবেন। তারপর হচ্ছে আবেদনকারী কি শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে কিনা, মানে আপনি যদি শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার এখানে ইয়েস দিবেন, আর সাথে আপনার প্রতিবন্ধিতার কার্ড অবশ্যই কার্ডের ফটোকপি অবশ্যই ফর্মের সাথে জমা দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আবেদনকারী অভিভাবক কি কোনো শারীরিক প্রতিবন্ধী, মানে হচ্ছে আপনার অভিভাবক যাকে নির্বাচন করছেন তিনি কি কোনো শারীরিকভাবে প্রতিবন্ধী। আপনার মাকে যদি নির্বাচন করেন মা, অথবা বাবাকে নির্বাচন করলে বাবা, উনি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় তাহলে এখানে হ্যাঁ দিবেন, অবশ্যই এখানে প্রমাণপত্র দিবেন। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আবেদনকারীর মা বাবা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘস্থায়ী শারীরিক মানসিক রোগে ভুগছেন কিনা, মানে হচ্ছে আপনার মা বাবা ব্যতীত পরিবারের ভাই বোন অথবা আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী জন্মগত কোনো রোগে ভোগেন তাহলে সেটা এখানে হ্যাঁ দিবেন এবং প্রমাণপত্র দিবেন, প্রেসক্রিপশনগুলো এখানে দিয়ে দিবেন, কারণ এটা আপনার স্ক্যান করে আপলোড করতে হবে। আর এখানে মুক্তিযোদ্ধার ক্ষেত্রেও আপনাকে অবশ্যই মুক্তিযোদ্ধার সনদের ফটোকপি জমা দিতে হবে। মানে এখানে যেগুলো প্রমাণপত্র দিতে হবে এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এটা স্ক্যান করে আবার অনলাইনে আপলোড করতে হবে। আচ্ছা, তারপর এটা হচ্ছে আবেদনকারী মা বাবা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে কিনা, মানে তারা কি সুনির্দিষ্ট কোনো আয় করে কিনা, তাহলে এটা ইয়েস এবং নো দিবেন। তারপর এখানে আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এইটা ফর্মে উল্লেখ না থাকলেও উপবৃত্তি সফটওয়্যারে কিন্তু আছে। আপনার আবেদনকারীর আপনারা অবশ্যই এই জিনিসটা ফিল আপ করার সময় এখানে হাতে লিখে দিবেন।
সেটা হচ্ছে আবেদনকারীর কোনো সুনির্দিষ্ট আয়ের উৎস হ্যাঁ দেওয়ার পরে আপনাকে দিতে হবে কত টাকা মাসিক ইনকাম করে সেই বিষয়টা আপনি এখানে উল্লেখ করে দিবেন, হাতে লিখে দিবেন। কারণ হচ্ছে এটা এখানে না থাকলেও এটা কিন্তু উপবৃত্তির সফটওয়্যারে এই জিনিসটা একটা কলাম থাকে যে মাসিক আয় কত তাদের, এটা আপনি এখানে লিখে দেবেন। মাসিক অথবা বাৎসরিক হিসাব করে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আবেদনকারী অভিভাবকের শহরে গ্রামে কোথায় বসবাস করে বা কোথায় কোনো সুনির্দিষ্ট আয় আছে কি না, মানে শহরে অথবা গ্রামে কোনো সুনির্দিষ্ট আয় আছে কি না সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে পরিবারের কয়জন সদস্য চাকরি করে এটা দিবেন। এখানে প্রত্যেকটা, এটা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া, সিলেকশন ক্রাইটেরিয়ার প্রত্যেকটা তথ্য আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, যে কোনো একটা বাদ দিলে আপনার ফর্ম বাতিল বলে গণ্য হবে। আচ্ছা ঠিক আছে। তারপর আবেদনকারী অভিভাবক কোনো উৎস থেকে কি কোনো আয় করেন, মানে এখানে আপনি দেখেন কোনো উৎস, এই নিচের এই তারা নির্দিষ্ট কিছু উৎস দিয়ে দিছে, এখান থেকে কি অভিভাবক কোনো আয় করেন কি না। আপনাদের যদি এর ধরনের কোনো দোকান, হাঁস মুরগি খামার, পরিবহন এই ধরনের কিছু থাকে এগুলোতে টিক দিবেন, আর এর ক্রাইটেরিয়া বাইরে হলে অন্যান্য দিবেন, আর না থাকলে না দিবেন। তারপর হচ্ছে বাবা মা দুজনের একজন, মানে বাবা মা দুজনের মধ্যে কি একজন জীবিত আছেন, দুইজনেই জীবিত আছেন, না একজনও জীবিত নেই, এই বিষয়টা অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন। তারপরে পরিবারে 18 বছর নিচে সদস্য সংখ্যা কতজন এটা আপনার ফিল আপ করবেন। আবেদনকারী কোন এলাকায় বসবাস করেন, আমরা পাহাড়ি এলাকা, হাওর, চর, বস্তি, প্রাক্তন, ছিটমহল এবং সমতল। সাধারণত যারা এই ক্যাটেরিয়ার বাইরে পড়ে, পাহাড়ি, হাওর, চর, বস্তি, প্রাক্তন, তারা এই ক্যাটেরিয়ার বাইরে হলে আপনারা সমতল দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে এটা দিবেন। তারপর হচ্ছে আবেদনকারী বাড়িতে কি বিদ্যুৎ আছে কি না, আপনি অবশ্যই সত্য তথ্য দিবেন, মিথ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে এখন বাংলাদেশে প্রায় 100%ই বিদ্যুতায়তন এলাকা, কোথাও বিদ্যুৎ নাই এরকম নাই, অনেকে দেখে গেছে যে বিদ্যুৎ নাই বলে। আর এখানে হচ্ছে আপনার বাড়িতে কোন ধরনের টয়লেট আপনি ব্যবহার করছেন, বা সেই ক্ষেত্রে আপনি পাকা আর কাঁচা, এখানে পাকা আর কাঁচা বলতে কী বোঝায়, কাঁচা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে সাধারণত আমরা আমাদের যেগুলা ঘর আছে টিনের ঘর, ওগুলোর বাইরে আমাদের বাথরুমের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ঘরের সাথে অ্যাটাচ না, বাইরে, সেক্ষেত্রে আপনি কাঁচা দিতে পারেন। আর পাকা বলতে হচ্ছে আপনার ঘরে আপনার নিজস্ব বাথরুম আছে, আপনাদের বিল্ডিং ঘর, ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে, সেক্ষেত্রে আপনারা পাকা হিসেবে ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনার বাড়িতে টেলিভিশন আছে কি না, ইয়েস নো অবশ্যই দিতে হবে। তারপরে কিসে রান্না করেন, এখান থেকে একটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপরে বাড়ির মেঝে কী দিয়ে তৈরি, মানে আপনার ঘরের যে ফ্লোর আছে ফ্লোরটা কী দিয়ে তৈরি সেটা অবশ্যই দিতে হবে। তারপরে আবেদনকারীর বাড়ির কক্ষের দেওয়াল কী দিয়ে তৈরি, এখন আমাদের সচরাচর মাটির ঘর খুব কমই দেখা যায়, তো সেক্ষেত্রে বাঁশ, টিন, কাঠ, ইট, বিল্ডিং হলে ইট দিবেন, আরগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে যেটা প্রযোজ্য দিবেন। তারপর হচ্ছে আবেদনকারীর বাড়ির ছাদ কী দিয়ে তৈরি এটা দিবেন অবশ্যই। আর এখানে হচ্ছে আবেদনকারী অভিভাবক মালিকানায় মোট জমির পরিমাণ, ভূমিহীন আছে 10%, নিচে আছে, উপরে আছে, আপনি যেটা সত্য তথ্য ওইটা আপনি এখানে দিবেন, ওইগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। আর এখানে হচ্ছে আবেদনকারী অভিভাবকের কোনো কার্ড আছে কি না, বিজিডি, বিজিপি, বয়স্ক ভাতা, বিধবা, স্বামী পরিত্যক্তা থাকলে প্রমাণপত্র সহ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের মা বাবা বা অভিভাবকের যদি এই ধরনের কোনো কার্ড থাকে সেগুলো এখানে উল্লেখ করবেন, প্লাস হচ্ছে এখানে তার একটা ফটোকপি আপনি দিয়ে দিবেন। আর এখানে আপনার এই সিলেকশন ক্রাইটেরিয়ায় যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের আনসার অবশ্যই আপনাকে দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। আমাদের শেষের দিকে এসে আমাদের হচ্ছে পেমেন্ট তথ্য। এই পেমেন্ট তথ্যের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র অন্যর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা দিতে পারতাম, ব্যাঙ্ক, নগদ, রকেট, কিন্তু এই বছর সরকারি সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র নগদ কোম্পানির সাথে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট চুক্তি করছে, শুধুমাত্র নগদের অ্যাকাউন্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে হিসাবদারির নাম অবশ্য অভিভাবকের নামের সাথে হুবহু মিল থাকতে হবে। এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আগেই বলছিলাম, আপনি অভিভাবক যাকে দিবেন তার নামের সাথে এখানে নামটা হুবহু এক হইতে হবে, আর মানে যাকে অভিভাবক দিচ্ছেন তার নামেই নগদ অ্যাকাউন্টটা হবে, প্লাস হচ্ছে সিমটাও তার নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। দেখা গেছে যে কি আমাদের সিম বাবার নামে রেজিস্ট্রেশন করা, অভিভাবক দিছে মাকে, কিন্তু আবার নগদ অ্যাকাউন্ট মার নামে রেজিস্ট্রেশন করা, তাহলে আপনার এই অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না। আপনাকে অবশ্যই সিম যার নামে রেজিস্ট্রেশন তাকে অভিভাবকে দিতে হবে, প্লাস তার নামের নগদও খুলতে হবে। আর আপনার যদি ওই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি নতুন একটা সিম মার নামে খুলে
ওইটাতে নগদ অ্যাকাউন্ট খুলবেন, প্লাস হলো মাকে অভিভাবক দিবেন। সেটা আপনারা প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। আর নগদ ছাড়া নিজের নাম অথবা অন্য কারো নগদ অ্যাকাউন্ট দিলে হবে না। আপনাকে অবশ্যই অভিভাবক যাকে নির্বাচন করছেন তাকে তার নামে নগদ অ্যাকাউন্টটা এখানে ব্যবহার করতে হবে। আর এখানে লিখবেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, আর অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডিটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনার অভিভাবকের যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এই হচ্ছে আমাদের উপবৃত্তি ফর্ম পূরণের সম্পূর্ণ নিয়মাবলী। আপনারা আমি যেভাবে বলছি এভাবে পূরণ করে সকল তথ্য সঠিকভাবে দিয়ে, আর এটার সাথে আপনারা সংযুক্তি হিসেবে আপনার এসএসসির মার্কশিটের ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তারপরে আপনার অনলাইন জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, মা অথবা বাবার জন্ম নিবন্ধন কার্ড মা অথবা বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্লাস হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া যদি আপনাদের কোনো আবেদন থাকে, মুক্তিযোদ্ধা অথবা প্রতিবন্ধী এই ধরনের কোনো কাগজ যদি আপনাদের থাকে, এগুলো অবশ্যই ফটোকপি সহ এই সম্পূর্ণ তথ্য ফর্ম ফিল আপ করে আপনি কলেজ অফিসে নির্ধারিত সময় অনুযায়ী জমা দিবেন। তখন কলেজ অফিস আপনার এটা অনলাইনে এন্ট্রি করতে পারবে। তো এই হচ্ছে আমাদের উপবৃত্তি ফর্ম পূরণের নির্দেশনাবলী। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।